খুব অল্প বক্তব্য উনি রেখেছেন, কিন্তু এই বক্তব্যের মধ্যে কিন্তু অনেক কিছু আমরা দেখতে পেলাম যে কি উনি আমাদের উদ্দেশ্যে এবং ত্রিপুরাবাসীর জন্য, বিশেষ করে যারা জনজাতি, তাদের এই সরকার কি কাজ করছে সেই বিষয়গুলো উনি উল্লেখ করেছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের আরেকজন অন্যতম মন্ত্রী এবং সাউথ ডিস্ট্রিক্টের, সবাই ওনাকে জানেন, শ্রী শুক্লাচরণ নোয়াতিয়া মহোদয় উপস্থিত রয়েছেন। আমাদের মাঝে অনারেবল সভাধিপতি সাউথ ত্রিপুরা জেলা পরিষদের, এখানে আমাদের পবিত্র বিধানসভার মাননীয়া বিধায়িকা শ্রীমতী স্বপ্না মজুমদার মহোদয়া, তাছাড়া এখানে শ্রী ময়লা ফ্রুমক অনারেবল এমএলএ, এবং আজকে আমরা এখানে যে জায়গায় আমরা বসেছি এতগুলো ভিত্তিপ্রস্তর এবং যে ইনোগ্রেশন হলো যার কেন্দ্রে, যার বিধানসভায়, তিনিও আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, শ্রী প্রমোদ রিয়াং মহাশয়। আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম, আর কত চাই তোমার, তোমার তো এত দিলাম, তারপরও তোমার চাই চাই, খালি চাই চাই বলো, কিছুই হয়নি। বলে স্কাই ইজ দ্য লিমিট। আমি বললাম আমরা তো এই অল্প সময়ের মধ্যে আমরা দিলাম, আর যারা 35 বছর তারা কি করলো? তো আমি এই প্রশ্নটা ওনাকে আমি বলছি যে আগের কথাগুলো একটু বলে মানুষকে বলবে যে আমাদের এই সরকার এই কম সময়ের মধ্যে আমরা যে কাজগুলো করছে মানুষের কাছে নিয়ে যাওয়া। বিভ্রান্তি করার চেষ্টা করছে বিরোধীরা, আপনারা সবাই জানেন। কাম মত করো, কাম কা ফিকর করো, আর ইসকা খুব জিকার করো, লেকিন কাম মত করো। এই হচ্ছে আগের যে সরকার, তাদের এই ইচ্ছা ছিল। আমরা কাজ করে মানুষের কাছে যেতে চাই, মানুষ জানে কারা কাজ করছে। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এখানে আমাদের হেলথ সেক্রেটারি এবং অন্যান্য দপ্তরের শ্রী কিরণ গিত্তে মহোদয়, শ্রী মিলিন্দ রামটেকে, সেক্রেটারি স্কুল এডুকেশন উপস্থিত, এই জেলার যিনি ডিএম অ্যান্ড কালেক্টর। আমি কালকেও, আজকাল আমি খুব আমি দেখি এগুলো যে ইয়াং এনার্জেটিক যে আইএস অফিসার আজকাল আমি দেখতে পাচ্ছি সমস্ত জেলায়। গতকালও আমি গিয়েছিলাম সেই খোয়াই জেলায়, সেখানেও আমি দেখেছি তাদের মধ্যে একটা কিছু করার একটা তাগিদ। তা আমি মোহাম্মদ সাজাদ পিকু আমি দেখলাম এখানে ডিএম কালেক্টর সাউথ ত্রিপুরা, এরকমই হওয়া উচিত। এখানে উপস্থিত রয়েছেন এই জেলার আরেকজন এসপি মহোদয় সাউথ ত্রিপুরার মরিয়া কৃষ্ণন সি। উনি এত ভালো কাজ করছেন কিন্তু উনাকে ইডিয়েট বলছেন। আপনারা সবাই জানেন ভালো কাজ করলে ইডিয়েট শুনতে হবে। আরে ওনারা আজকে অফিসার, ওনাদের সাথে কিভাবে কথা বলতে হবে। আমি তো আজ পর্যন্ত এতদিন মুখ্যমন্ত্রী রয়েছে, কোনো অফিসার আমাকে বলতে পারবে না কারোর সাথে আমি অন্ততকে খারাপ ব্যবহার করেছি। কিন্তু এতদিনের অভিজ্ঞ তাত্ত্বিক এই নেতা এমন একটা ভাব দেখান, কথাবার্তার সংযত নাই, তো ঠিক না। এতে করে যারা অফিসাররা আছেন তাদের মধ্যে একটা ডিপ্রেশন আছে। আমি ওনাদেরকে বলেছি ডিপ্রেশনের কোনো স্থান নাই। আমাদের সরকার যতদিন ধরে আছে আপনাদের কোনো চিন্তা করার কোনো কারণ নাই, যে যা খুশি তাই বলুক। এবং এইভাবে প্রেশার দিয়ে অফিসারদের নানাভাবে তাদেরকে বিরক্ত করা, এটা কিন্তু ভালো লক্ষণ নয়। ত্রিপুরার সেটা কালচার ছিল না, ওনাদের সময় হয়তো বা ছিল, আমরা জানতাম না। যখন পাওয়ারে ছিল তখন কি করেছে আমরা শুনতাম, আর আজকে বাইরে বেরিয়ে আজকে কিন্তু সেটা আমরা দেখতে পেলাম। কারণ তাদের আসল রূপটা, মুখোশ আর আসল রূপ, সেটা আমি দেখতে পাচ্ছি আজকে। আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন শ্রী অরুণাভ বড়ুয়া, চিফ জেনারেল ম্যানেজার অ্যান্ড হেড অফ এক্সপ্লোরেশন অয়েল ইন্ডিয়া লিমিটেড, শ্রী
এখানে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন শ্রী সুমিত রায় চৌধুরী, ডাইরেক্টর এলিমেন্টারি অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন। তাছাড়া আমাদের বিশিষ্ট, এখানে সবাই জানেন ওনাকে, বিশিষ্ট সমাজসেবক শ্রী দীপায়ন চৌধুরী মহোদয়। আর যাদের জন্য আজকে এখানে প্রোগ্রাম, যারা টিচাররা রয়েছেন, শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, যাদের হাতের উপর ডিপেন্ড করছে আগামী দিনের যারা ভবিষ্যৎ আমাদের স্টুডেন্ট, সেই স্টুডেন্টরাও এখানে উপস্থিত রয়েছেন, গার্জিয়ানরা উপস্থিত রয়েছেন, লাইন ডিপার্টমেন্টের সমস্ত অফিসারবৃন্দ এবং বিভিন্ন স্তরের যারা জনপ্রতিনিধিরা এখানে উপস্থিত, আর আমার প্রিয় জনজাতি ভাই ও বোনেরা এবং মিডিয়া বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকে যখন এখানে ঢুকছিলাম, প্রবেশ করছিলাম, তখন আমি এখানে কয়েকটা জিনিস আমি দেখলাম, আপনারাও দেখেছেন, যে ইনোগ্রেশন করলাম এসটি বয়েজ হোস্টেল। আমি মাননীয় বিধায়ককে বলছিলাম, আমরা যখন সার্জারি করতাম তখন বলা হতো প্রি অপ পোস্ট অপ, মানে প্রি অপারেটিভ ফটো, পোস্ট অপারেটিভ। পেশেন্টের আগের কী ছিল, এখনের কি অবস্থা দেখুন, চেহারাগুলো দেখান যে আগে কি ছিল আর এখন কি। এগুলো তুলে মানুষের সামনে নিয়ে আসা খুব প্রয়োজন। এই অবস্থার মধ্যে দিনের পর দিন 35 বছর ওনাদের কোনো কাম ছিল না, খালি মুর্দাবাদ, দিল্লি দিচ্ছে না, দিতে হবে, করতে হবে, এই তো ছিল। আর আমি দেখলাম আমরা এই কয়েক বছরে, শুধু আজকে এখানে না, সমস্ত ত্রিপুরাতে উন্নয়ন। কারণ মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে উন্নয়ন ছাড়া আমাদের কোনো কাজ নাই, খালি উন্নয়নই করতে হবে, আমাদের সাধারণ মানুষের জন্য আমাদের কাজ করতে হবে। আমি মাঝে মাঝে বলি যে মাঝে মাঝে কি হয়, এত উন্নয়ন দেখতে দেখতে ওদের চোখের মধ্যে জল চলে আসে। আবার চোখের জল যে আসে দু কারণে, একটা হতে আমরা কিছুই করলাম না, এর জন্য চোখে জল আসে। আর একটা হচ্ছে বেশিক্ষণ আপনি যদি এই সোশ্যাল মিডিয়াতে দেখেন তাহলেও কিন্তু চোখে জল আসে, আর বেশিরভাগই তো বৃদ্ধ ওনারা, তো জল আসে। এর জন্য উন্নয়ন ত্রিপুরার দেখতে পান না। কোথায় উন্নয়ন বলছে, জিজ্ঞেস করলে সাংবাদিক বন্ধুরা মাঝে মাঝে জিজ্ঞেস করেন কোথায় উন্নয়ন, দেখা যাচ্ছে না। আর কিছু মুখস্থ করা বুলি আছে, জল নাই, খাদ্য নাই, বিক্রি হচ্ছে, কন্যা বাচ্চা বিক্রি হচ্ছে, এইগুলো মুখস্থ করা বুলি। এত মুখস্থ 35 বছর করেছে, এর বাইরেও যে দুনিয়া, মুখ্যমন্ত্রীর, প্রধানমন্ত্রীর যে মন কি বাত অনুষ্ঠান, কি বলছেন, মন কি বাত অনুষ্ঠান, এটা আবার কি? মানুষ যায় না এসব। আমি বলেছিলাম একবার আমার সাথে মন কি বাত অনুষ্ঠানে আপনি আসুন, আপনারা দেখবেন সারা পৃথিবীর লোক এই মন কি বাত অনুষ্ঠান দেখছেন। তো এদের কাজই হচ্ছে এগুলো। আমরা, চাণক্য বলেছেন চ্যালেঞ্জ বহুত আসবে, প্রচুর চ্যালেঞ্জ আসবে, কিন্তু যে যত বেশি চ্যালেঞ্জকে গ্রহণ করবে এবং সাইডে রেখে সামনের দিকে এগিয়ে যাবে, সেই প্রকৃত লিডার এবং মানুষের জন্য কাজ করবে। আমরা বন্ধুগণ, কারণ এইসব নিয়ে যদি আমরা ব্যস্ত থাকি তাহলে আমাদের আসল কাজ আমরা করতে পারবো না। আমরা মানুষের জন্য কাজ করতে চাই, আর আলটিমেটলি জনতা জনার্দন একের পর এক সব জায়গায় আমরা প্রতিনিয়ত খালি উন্নয়ন আমরা করছি, কিন্তু ওনারা উন্নয়ন দেখতে পাচ্ছে না বন্ধুগণ। আজকে এখানে শান্তির বাজার যে রাবার পার্ক, সেই শান্তির বাজার রাবার পার্কে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্ট আন্ডার ভারত আয়োজক বিকাশ যোজনার 65 কোটি টাকার এখানে লগ্নি হচ্ছে বন্ধুগণ। আপনারা ভাবুন, এখানে স্পেশাল ইকোনমিক জোন, সাবরুম, আমাদের এখানে এবার যারা বাইরের থেকে, দেশ বিদেশ থেকে লগ্নি করতে এসছে এখানে, আমরা ভেবেছিলাম 500 আসবে, সেখানে আমরা দেখলাম প্রায় 1200-র মতো লোক, যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, যারা উদ্যোগপতি, যারা বিজনেসম্যান, তারা এসছে। তাদের মধ্যে একজন ব্যাম্বো বেসড বায়োচার প্রজেক্ট এই সাবরুম ইকোনমিক জোনে লাগাবে এবং 250 কোটি টাকার সেই বায়োচারের এখানের মধ্যে লাগাচ্ছে বন্ধুগণ। এখানে লার্জ সোলার পাওয়ার প্রজেক্ট প্যানেল ইন লুধুনা টি গার্ডেন
ভ্যাকেন্ট ল্যান্ডে সেখানে সেটা করবে। ফ্লাড প্রোটেকশন, ফ্লাড নিয়ে এখানে একটু আগে আমাকে দেওয়া হলো, এই ফ্লাড প্রোটেকশন ওয়ার্ক ইন বিলুনিয়াতে মোহরি রিভারে আমরা অলরেডি 70 কোটি টাকা আমরা দিয়েছি এবং এখন পর্যন্ত এই গত 2 বছর ধরে সেখানে কিন্তু মেজর কোনো সমস্যা হয়নি। আমরা দেখেছি কোনো সমস্যা হলে এই সরকার সমস্যার সমাধানের সরকার, আর আগের সরকার সমস্যা জিয়ে রেখে সেটাকে কিভাবে কলুষিত করা যায় সেই কাজ করে। এখানে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট শান্তির বাজারে ডিস্ট্রিক্ট হসপিটালে সেখানে অলরেডি শুরু হয়ে গেছে। আমরা ট্রমা কেয়ার সেন্টার আজকে এখানে করেছি, বিভিন্ন জেলায় জেলায় আমরা ট্রমা সেন্টার করছি, যেগুলো 1-2টো বাকি আছে সেখানেও আমরা করব, এবং কার্ডিয়াক কেয়ার সেন্টারও আমরা করব সব জায়গায়। এখানে ডিস্ট্রিক্ট হসপিটাল আপগ্রেডেশন করার জন্য যে 120 বেড আছে সেটাকে 200 বেড আমরা অলরেডি প্ল্যান করেছি, সেখানে যাতে 200 বেড থাকে, মানুষ যেন মাটিতে না শুয়ে থাকে সেই কাজ আমরা করছি বন্ধুগণ। সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টে আপনারা শুনে খুশি হবেন, ইন লাস্ট 2 ইয়ার্সে আমরা 120 কোটি টাকা আমরা এখানে খরচ করেছি এবং আজকে 36 কোটি টাকা হয়েছে, অর্থাৎ টোটাল 156 কোটি টাকা এখানে দেওয়া হয়েছে। ফাউন্ডেশন স্টোন যেটা প্রজেক্ট ইনোগুরেট হয়ে গেল আমি সেটা বললাম, আর যেগুলো ফাউন্ডেশন লেইং সেখানে 2 বছরে লাস্ট 2 ইয়ার্স আমি বাদ দিন আগের বছরগুলো 108 কোটি এবং আজকে 142 কোটি, অর্থাৎ 250 কোটি। তাহলে টোটাল আজকে 2 বছর ধরে আমরা 128 কোটি এবং আজকে 178 কোটি, অর্থাৎ টোটাল 406 কোটি টাকা এই সাউথ ডিস্ট্রিক্টে আমরা এই কাজগুলো আমরা করছি বন্ধুগণ। এই হচ্ছে উন্নয়নের সরকার। মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে উন্নয়ন ছাড়া সাধারণ মানুষের কাছে রাজনীতির প্রয়োজন নেই, রাজনীতির দরকার পড়ে না, খালি কাজ করলেই হয়, কাজের কোনো সাবস্টিটিউশন নেই। আর আপনাদের পয়সারই আপনাদেরকে রিটার্ন দেওয়া, আপনাদের সুযোগ সুবিধা দেওয়া। আমরা যারা জনপ্রতিনিধিরা আছেন, সংখ্যাধিক্যের কারণে আমরা সরকারে এসেছি। আজকে সারা ভারতবর্ষের মধ্যে সংখ্যা আমাদের ট্রান্সপারেন্সির দিক দিয়ে যদি দেখেন, ত্রিপুরা গভর্নমেন্ট আজকে একটা সুনামের সাথে সারা ভারতবর্ষের মধ্যে কিন্তু সেই নাম রেখেছে বন্ধুগণ। আজকে এই অনুষ্ঠানে আমি উপস্থিত থাকতে পেরে সত্যিই আপনাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এত ভালো লাগলো, আমাদের ছোট ছোট মেয়েরা এখানে যে ডান্স করলো, এটা আমাদের সংস্কৃতি, এগুলো আমাদের ধরে রাখতে হবে। আমি দেখছিলাম সবাইকে প্রপারলি ট্রেনিং নিয়েছে কিনা, তারা যাতে আরও বেশি ট্রেনিং নিতে পারে, আরও নিখুঁত হয়। এখানে যারা ইনস্ট্রাক্টররা আছেন আমি তাদেরকেও বলবো, ড্রেসের বেলায় যাই থাকুক, আমরা সরকার এই যে ড্রেসগুলো আছে সেগুলো যাতে একপার হয়, ভালো যাতে হয়। আমাদের যে ঐতিহ্যকে সামনে রেখে আরও কিভাবে সেটাকে ভালো করা যায়, সুন্দর করা যায়, প্রেজেন্টেবল করা যায়, সেই কাজটা আমি বলবো সেগুলো করার জন্য। আজকে আমাদের এই রাজ্যের সার্বিক যে উন্নয়ন, সেটা কিন্তু আমরা সরকার শুধু করলে হবে না, এবং সবাই মিলে আপনাদের আমাদের উপর আস্থা রাখতে হবে, সরকারের উপর আস্থা রাখতে হবে, তবেই সেটা সম্ভব হবে। আজকে শিক্ষাই হোক, স্বাস্থ্য, সড়ক, যোগাযোগ এবং পানীয় জল, বিদ্যুৎ, কৃষি, গ্রাম উন্নয়ন, নগর উন্নয়ন এবং তথ্য প্রযুক্তি এবং সামাজিক সুরক্ষার মতো প্রতিটি ক্ষেত্রে আমাদের সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে বন্ধুগণ। আমরা নিরন্তরভাবে কাজ করছি, সকাল থেকে রাত্রে পর্যন্ত। মাননীয় প্রধানমন্ত্রীজি যদি কাজ করেন তাহলে আমরা কেন করব না? একটা টিম আমরা, যারা আমরা জনপ্রতিনিধিরা আছেন, আমরা ক্যাবিনেটের মিনিস্টাররা আছেন, অন্যান্য ত্রিস্তরীয় পঞ্চায়েত যারা আছেন, সবাই মিলে আমরা একযোগে আমরা কাজ করছি। অফিসাররাও তাতে কিন্তু খুশি। একটা এনভায়রনমেন্ট এসছে সারা ভারতবর্ষের মধ্যে যে ত্রিপুরাতে খুব ভালো চলছে। ঠিক আছে, মাঝে মাঝে কয়েকটা ঘটনা হতে পারে, কিন্তু হবে সেইগুলো। যদি হয়, আমি বসে থাকলে হবে না। আমরা যদি ট্রান্সপারেন্সির মধ্যে থাকি, যদি আমি কোনো অন্যায় না করে থাকি, আমি যদি অন্য দিকে দাবিত না হই, নেগেটিভ দিকে, তাহলে আমার এত ভয় কিসের? কাজে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সামনের দিকে কাজ করছি আমরা বন্ধুগণ। মাঝে মাঝে দেখি আপনারা সাউথের এখানে বিরাট সেই আগের মতো লম্বা মিছিল বের করছে, এবং
তাদেরকে আমি বলবো, আপনারা এখনও ভুল পথে যাচ্ছেন। নেতাদের এই ধরনের যে বিদেশি চিন্তাধারার যে পার্টিগুলো আছে তাদের থেকে আপনারা এখনও সময় আছে, চলে আসুন, আমাদের মোদিজির পাশে চলে আসুন, ত্রিপুরা গভর্নমেন্টের পাশে চলে আসুন। এখানে যারা জনজাতিরা আছেন, আমি কালকেও বলেছি, আমরা জাতি, জনজাতি, মণিপুরি এবং মাইনরিটি সবাই মিলে আমরা নতুন এক ত্রিপুরা আমরা বানাতে চাই বন্ধুগণ। এছাড়া সম্ভব নয়, কাউকে বাদ দিয়ে কোনো দিন সম্ভব হবে না, নেগলেক্ট করে কিচ্ছু কাজ হবে না। সবাই মিলে আমরা কাজ করব, যে কারণে মাননীয় প্রধানমন্ত্রীর যে মূল মন্ত্র সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস আর তার প্রয়াস। বিশ্বাস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ট্রাস্ট না থাকলে হবে না। মাঝে মাঝে অনেক সময় হয় এন্টি ইনকামবেন্সি আসে, একটা গভর্নমেন্ট 5 বছর যদি থাকে, অনেক সময় অনেকের আশা আকাঙ্ক্ষা থাকে, সেটা পূর্ণ না হলে একটা এন্টি ইনকামবেন্সির আসতেই পারে, কিন্তু দেখতে হবে তার চেষ্টা আছে কিনা। আমাদের চেষ্টা রয়েছে, আমরা চাই সবার মুখে যাতে হাসি ফোটাতে পারি। আমরা যে ইতিবাচক যে পরিবর্তন এবং ইতিবাচক কথা, ঋণাত্মক কথা আমরা কোনোদিন বলি না। আর ঘুম থেকে উঠে এই বিরোধীরা কি বলে, লক্ষিন্দরের ছিদ্র পাওয়া যায় কিনা খালি বসে বসে চিন্তা করে যে আরে পেয়েছি তাড়াতাড়ি টেলিফোনের রাজনীতি, এই তুই বেরোয়, কংগ্রেস বাবারা তোরা বেরোয়, আমরাও বেরোই, তাড়াতাড়ি একবার আমি বেরোবো, এরপরে তুই বেরোবি, এই তো চলছে ওদের। আর এই সাউথ ডিস্ট্রিক্টে 69 জনকে ওদের সময়ে খুন হয়েছে বন্ধুগণ, আর এখন একসাথে মিলে, এবং তাদের লোকে কিন্তু সেই সময় মারা গিয়েছিল, খুন করা হয়েছিল। খুন, সন্ত্রাস, অগ্নিসংযোগ, ধর্ষণ বাদ ছিল না কিচ্ছু, শুধু এই সাউথ ত্রিপুরার থেকে। একজন মন্ত্রী তো এখানে ছিলেন সাউথে, আমরা তখন জানতাম যে উনি যখন এখান থেকে রওনা দিয়েছেন, তাহলে আগরতলার দিকে রওনা দিয়েছেন, মানে শিওর 2-3টা লাশ পড়বে এখানে। আজকে ত্রিপুরাতে কিন্তু এই চিত্র নেই। মানুষ এখনকার যারা ছেলে মেয়েরা আছেন, ছোট ছোট ছেলে মেয়েরা, স্কুলের বা ছেলের মেয়েরা আছেন, এরা কিন্তু বিজেপি নেতৃত্বাধীন সরকারকে দেখেছেন, ওনারা কিন্তু ওদেরকে দেখেনি। কিন্তু আমি বলবো, আমরা যেভাবে ওদেরকে দেখেছি, আমরা যেভাবে মানুষ, সাধারণ মানুষ যে কষ্ট পেয়েছে, স্কুলে গেলে কখন যে বোমা পড়বে কেউ জানতো না, টিচারকে মেরেছে, নেতাজি সুভাষচন্দ্র বসুর যে চিত্র সেটাকে ভেঙে ফেলেছে, রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ভেঙে ফেলেছে। এবং আজকে খুব দেখলাম কিছুদিন আগে আমরা নেতাজি সুভাষ বসুর যে নাম আমরা নাকি পরিবর্তন করে দিয়েছি, একটা হোমিওপ্যাথিক কলেজ, কি ওর মানে ক্রোকোডাইল টিয়ার যাকে বলে। আমরা বললাম, আরে তোমরা তো তখনই বলেছিলে যে কি তেজর কুকুর নেতাজি সুভাষচন্দ্র বসুকে, আর আজকে খুব করে ক্রন্দন, এসব সব জানে। এবং বলছেন কি, যখনই কোনো ভুল করেন তখন বলেন ঐতিহাসিক ভুল। তোমরা ঐতিহাসিক ভুল করতে থাকো, তোমাদের মাইক্রোস্কোপ দিয়ে আগামী দিন দেখতে হবে, আমি নিশ্চিত পাওয়া যাবে না কাউকে। এখন যে কয়েকজন আছেন মানুষ, তাদেরকে দেখেছেন সারা ভারতবর্ষে টিম করে জ্বলছে, কোথাও কিচ্ছু নেই। আর ত্রিপুরার জন্য এখন ভাবছে যে সবাই ত্রিপুরার দিকে নজর, কিচ্ছু লাভ হবে না বন্ধুগণ। আমরা আছি, আমরা চৌকিদার, মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন চৌকিদার হুঁ, আমরাও বলছি মে চৌকিদার হুঁ। অর্থাৎ কোনো রকম কোনো জায়গার মধ্যে যাতে অসৎ উপায় অবলম্বন না হয়। আমি জানি অনেক দিনের, এই 35 বছর এবং এই যে কংগ্রেসের 5 বছরের রাজত্বে এই ধরনের একটা পরিবেশ তৈরি করেছে, এর থেকে বেরিয়ে আসতে হবে। অনেকের মধ্যে অনেক সমস্যা আছে আমি জানি, কিন্তু আস্তে আস্তে করে টাইম লাগবে। সেইগুলো আমরা চাই যে আমাদের লোক যখন বেরোবে তখন যেন কয় যে না, এই ত্রিপুরা সরকারের এত ভালো কাজ করছেন, এবং এক একজন ব্যক্তি তারা এক একজন সোলজার, এবং সেইভাবে আমরা কাজ করছি। আমরা সুফল, সরকারের সুফল কোথায় দেখব? যদি আগরতলায় বসে আমরা দেখি যে আমরা সব কিছু করেছি, সেটা হবে না। যে সবসময় বলছি অন্তর্দয়ের কথা বলছি আমরা, যে লাস্ট ব্যক্তি, লাস্ট মাইল, আজকে সাবরুমের লাস্ট যে ব্যক্তি আছে যার কাছে মানে যাওয়াই মুশকিল, সেখানে যখন সুফলের এই বেনিফিশিয়ারি স্কিমগুলো পৌঁছবে, তবেই আমরা বলবো যে প্রকৃত উন্নয়ন ত্রিপুরাতে হয়েছে। আমরা সেটাকে গুরুত্ব দেই এবং সেইভাবে আমরা উন্নয়নমূলক কর্মকাণ্ড আমরা করেছি। বন্ধুগণ, গত 1 বছরে আপনারা ভাবুন, আমি এইভাবে আপনার কোথাও উদ্বোধন করেছি, এখনও এখানে বসেছে আমার মাননীয় মন্ত্রী বলছিলেন আমার এখানে এটা হয়ে রয়েছে,
ওই স্কুলটা হয়ে গেছে। যেখানে যাই অলরেডি সেখানে আমি সময় দিতে পারছি না, সেখানে কি করে মানে উদ্বোধন করব। প্রচুর জায়গায় উদ্বোধন, পাশাপাশি আপনার ফাউন্ডেশন লে সেই জায়গায় 1500 কোটি টাকা গত এক বছরে, বাকি আপনি বাদ দিন পর আগের বছর 1500 কোটি টাকা আমি এই উদ্বোধন এবং আমি খালি ফাউন্ডেশন লে করেছি, আমার অন্যান্য মন্ত্রীরা তো বাদই দিন। সেই জায়গায় কালকেও আমি এই খোয়াই ডিস্ট্রিক্টে আমি গেছিলাম, বাইজল বাড়িতেও গেছি, খোয়াইও গেছি, সেখানেও সব মিলে এই বছরও আমি 260 কোটি টাকার বিভিন্ন জনমুখী প্রকল্প সেগুলোর উদ্বোধন এবং তার ফাউন্ডেশন লে করেছি। আজ তার সঙ্গে এখানে কত যুক্ত হলো, এখানে কালকে করেছি আবার আজকে, সে কত 179 কোটি 8,62,500 টাকা। আপনারা ভাবুন এত টাকা কাজ এখানে হচ্ছে, কিন্তু মানুষের চোখে এগুলো দেখা যায় না। আমি বলেছিলাম এক জায়গায় আপনাদের ক্যাটারাক্ট হয়েছে, ক্যাটারাক্টের অপারেশনটা করে নিন। তো এটাকে নিয়েও নানা রকম ওনারা কথা বলেন, এবং আপনারা দেখবেন আমি এখান থেকে গেলাম, কালকেই দেখবেন আরও কোথাও না কোথাও আমি আবার সেই একই উদ্বোধন বা এই ধরনের শিলান্যাস করছি। বন্ধুগণ, আজকে ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ 2026 এখানে মাননীয় সেক্রেটারি মহোদয় হয়েছেন, আমাকে উনি বললেন যে 500 জনের মতো রেজিস্ট্রেশন করেছেন। আর সেই জায়গায় আমরা 1200 লোক, শুধু দেশের না দেশ বিদেশ থেকে মানুষ এসছে এখানে, 1-to-1 কথাও হয়েছে ওনাদের, মানুষ এখানে লগ্নি করতে চায়। আপনি যদি একজন বিজনেসম্যান হন, আপনি এমন জায়গায় টাকাটা খরচ করবেন না যেখান থেকে তার টাকাটা আসবে না, উঠবে না। তো এতগুলো লোক আজকে এখানে আমাদের এই ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভে এসছেন, এবং আপনারা শুনে খুশি হবেন 466টা মৌ হয়েছে। বন্ধুগণ, 466টা মৌ, এবং কত টাকায় আমরা ভেবেছিলাম 1 লক্ষ কোটি টাকা হবে, সেই জায়গায় 1 লক্ষ এখন পর্যন্ত 29,256 কোটি টাকার এই মৌ হয়েছে। এই যে একটা অভূতপূর্ব যে সারা, সেটা আজকে আমরা প্রমাণ করে যে ত্রিপুরা একটা এখানে লগ্নি করার জন্য একটা রাজ্য এখানে হয়েছে। কিছুদিন আগে আপনারা দেখেছেন যে আগে যে পুরানো যে গভর্নর হাউস ছিল পুষ্পবন্ত প্যালেস, সেটাকে প্যালেস হোটেল রূপান্তরের জন্য মাননীয় গৃহমন্ত্রী যে এসেছিলেন, এবং সেখানে এই ফাউন্ডেশন লে হয়েছে, যোগ্য হয়েছে সেখানে আজকে এই হোটেলটা যখন হবে, টাটা গ্রুপ IHCL-এর সাথে আমরা মৌ করেছি, যেমন কথা তেমনি কাজ শুরু হয়ে গেছে। এই হোটেলে 100টার মতো রুম হবে, এবং ত্রিপুরা গভর্নমেন্টের সাথে IHCL, আগে মহারাজের ফ্যামিলি এদের সাথে হতো, আমাদের ত্রিপুরার যেহেতু এটা জায়গা, ত্রিপুরা গভর্নমেন্টের সাথে সেটা মৌ হয়েছে, এবং 200-র মতো লোক সেখানে তার চাকরি পাবেন, আর বাকি ইনডাইরেক্টলি বহু লোক চাকরি পাবেন। এবং এই IHCL-এর সাথে যুক্ত হওয়ার সুবাদে যারা এখানে আমরা 17 কোটি টাকা দিয়েছি রেট্রোফিটিংয়ের জন্য, যাতে করে এই মহারাজাদের, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর কয়েকবার এসছেন, সেই জায়গাগুলো সম্পর্কে মানুষ জানবেন, ত্রিপুরা সম্পর্কে জানবেন। আর ওরা এখানে বসে থাকবেন না, ত্রিপুরার বিভিন্ন জায়গায় আপনাদের সাবরুমে আসবেন, এখানে যারা আমাদের রুদ্রসাগর আছে সেখানে যাবে, ঊনকোটি যাবে, উজ্জয়ন্ত প্যালেসে যাবে, আজকে ছবিমুড়া যাবে, মাতা ত্রিপুরের সুন্দরী মন্দিরে যাবে। এই যে যাবে, তাতে করে ট্যুরিজম বাড়বে, এবং এরা কিন্তু অর্ডিনারি লোক আসবে না, এরা নিজেরা ফ্লাইট নিয়ে সেখানে কিন্তু আসবেন। তো এই যে আমরা একটা ব্যবস্থা করছি, এখন নতুন নতুন হোটেলও ত্রিপুরাতে হচ্ছে এখানে, এবং এতে করে আমাদের যে কর্মসংস্থানের সুযোগ হবে, শিল্পের বিকাশ আমাদের হবে, এবং এইগুলো হচ্ছে। আমরা যে কনফিডেন্স আছে যে জনসাধারণের যে অকুণ্ঠ সমর্থন, তার ভালোবাসা এবং আস্থা, সেগুলো আছে বলে আমাদের কাজের মধ্যে একটা স্পৃহা পাচ্ছি। আমরা কাজ করারও একটা, যে সামনে আরও ভালো কাজ করি, কাজের যেমন শেষ নেই। যেমন আমাদের মাননীয় বিধায়ক বলছেন যে আরও লাগবে, এরকমভাবে আমরাও চাই যে আরও কিছু কাজ আমরা করি। আজকে এটা এখানে বিল্ডিং বানালাম সেটা নয়, গুণগত শিক্ষার প্রয়োজন। এখানে যারা টিচাররা আছেন, আমি তাদেরকে বলবো যে এখন আমাদের যে মূল ভাবনা চিন্তা, ভারতবর্ষে নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল, তক্ষশিলা ছিল, সেই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রীজি সেইগুলোকে আবার পুনরুদ্ধার করছেন। বিদেশ থেকে ভারতবর্ষে শিক্ষার নেওয়ার জন্য আসতো আজকে,
এখানে মুঘলরাও এসছেন, ইংরেজরাও আসছেন, আসার পরে এই বৈদেশিক যে হামলা বা তাদের যে এখানে অবস্থান, আমাদের পুরনো ইতিহাসগুলো নষ্ট হয়ে গিয়েছিল। তো সেইগুলোকে সামনে রেখে আজকে আমরা নতুন যে এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 মাননীয় প্রধানমন্ত্রীজি সেটা করেছেন, এবং সেটাকে সামনে রেখে আজকে আমরা নানাভাবে পুরাতনকে সামনে এটাকে রেখে আমরা নতুনভাবে তৈরি করছি। নিশ্চয়ই যারা টিচাররা আছেন এখন আপডেট থাকতে হবে। আমি নিজেও একজন টিচার ছিলাম। আমরা ধরে নিই যে আমাদের স্টুডেন্টরা আমরা থেকে অনেক বেশি জানে, কারণ এআই এর কারণে ওদের কাছে নতুন নতুন সব তথ্য কি হচ্ছে তারা জানে। কাজেই এরকমটা যেন না হয় যে ওরা কম জানে। কাজে নিজেকে আপডেট যদি করা যায়, আবার সেটাকে আমি মান্যতা না দিয়ে এআইকেই যদি মনে করি যে এটা লাস্ট, নিজেকেও ক্রস চেক করতে হবে এগুলো সত্যতা সম্পর্কে। সেইগুলো নিয়ে যখন টিচারদের স্টুডেন্টদের কাছে যাবেন, তাহলে আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন আমাদের হিউম্যান রিসোর্স সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ। আজকে 18 থেকে 35 বছরের যে হিউম্যান রিসোর্স, অন্য কোথাও এরকম রিসোর্স নেই। তারাই আমাদের ভবিষ্যৎ। সেইগুলো নিয়ে আমরা কাজ করব। আমাদের শুধু শহরে উন্নয়ন না, আমাদের গ্রামের উন্নয়ন প্রয়োজন, প্রতিটা মহল্লায় উন্নয়ন। এবং সেই উন্নয়ন যতক্ষণ ধরে আমরা নিশ্চিত না করব, ততদিন ধরে আমরা বসে থাকার আমরা লোক নই বন্ধুগণ। আমরা চাই প্রতিটা ঘরে জনকল্যাণমূলক যে বেনিফিশিয়ারির যে বিষয় সেগুলো যাক। মাননীয় নরেন্দ্র মোদীজি যেভাবে ওনার যে দূরদর্শী নেতৃত্বে আজকে অ্যাক্টিস্ট পলিসির কারণে আজকে সারা ত্রিপুরার মধ্যে, আপনারা সারা ভারতবর্ষের নর্থ ইস্টার্ন জোনের মধ্যে এত কাজ হচ্ছে। রেল আমরা ভাবতেই পারি না, নতুন নতুন রেল আসছে, বন্দে ভারতও আসবে, ইলেকট্রিফিকেশনও হয়ে গেছে, একের পর এক নতুন নতুন ট্রেন আসছে। এখানে রাজধানী এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা, এত ভালো ভালো ট্রেন আসছে এখানে, ভাবা যায় কোনো দিন। এবং কিছুদিন আগে আমরা দেখলাম যে এখানে নতুন একটা ট্রেন আমাদের দিয়েছে, এবং এই ট্রেনের যে চেহারা আমি দেখলাম সেখানে সত্যি অভূতপূর্ব। আজকে জল দিয়েও আপনার সেই নতুন ট্রেন তৈরি হচ্ছে, সেইগুলো ত্রিপুরাতে হবে, আগামী দিনও চলবে। আমরা কিছুদিন আগে প্রথমবারের মতো যে এনইসির বৈঠক হয়, সেখানে কিন্তু মুখ্যমন্ত্রীদের নর্থ ইস্টার্ন জোনের ওদেরকে নিয়ে আজ পর্যন্ত বসা হয়নি। আমরা প্রথম, কিরণজি আছেন, আমরা সেখানে নর্থ ইস্টার্ন যে কাউন্সিল, সেই কাউন্সিলের বৈঠক হয়েছে। আমাদের কি কি সমস্যা সেইগুলো আমরা বলেছি, এবং কিভাবে ডেভেলপ করতে হয় সেই বিষয় নিয়ে মন দিয়ে আমাদের এই কাজগুলো আজকে শুনেছেন সব। আজকে আমরা এই যে নীতি আয়োগ তো আগে কোনো দিন এইভাবে আলাদা করে কোনো দিন মানে সেইভাবে চিন্তা করেননি, এবং দেখা গেছে নীতি আয়োগের ত্রিপুরা সম্পর্কে ওদের যে ধারণা অনেক বেশি। আজকে আমাদের প্রধানমন্ত্রীর আবাস যোজনা, পিএম কিষাণ নিধি, পিএম উজ্জ্বলা যোজনা, আয়ুষ্মান ভারত, ধরতি আবা, জনভাগিদারি অভিযান, পিএম জনমন প্রকল্পগুলো, এগুলো কিন্তু সফল বাস্তবায়ন আজকে ত্রিপুরাতে হয়েছে। গত 8 বছরে উন্নয়ন, আবাসন, স্বাস্থ্য সুরক্ষা, শিক্ষা, গ্রামীণ জনগণের আয় বৃদ্ধি, সেখানে আর্থসামাজিক অগ্রগতি উল্লেখযোগ্যভাবে কিন্তু সফল হয়েছে। রাজ্যের সামগ্রিক অর্থনীতির যদি কথা বলি, সেখানে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে গত 6 বছরে। আপনারা জানেন যে জিএসডিপি আমাদের ডাবল হয়েছে। নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা জিএসডিপি এখন দ্বিতীয় স্টেজে আমরা রয়েছি, সেকেন্ড হয়েছি আমরা। শৃঙ্খলার কথা যদি বলি, ত্রিপুরাতে আইন শৃঙ্খলা, ল অ্যান্ড অর্ডার, আজকে সারা ভারতবর্ষের মধ্যে 28টা রাজ্যের মধ্যে, পূর্ণ রাজ্য, সেই রাজ্যের মধ্যে আমরা নিচের দিক থেকে আজকে সেকেন্ড পজিশন। কিছু এই দিক সেদিক হবে, কিছু হবে, তবেই তো থানা আছে, কোর্ট কাছারি ইত্যাদি থাকবে। কিন্তু এইগুলো এখন সোশ্যাল মিডিয়াতে নেগেটিভভাবে এগুলো দেখানো হয়, ভালো, তার জন্য মানুষ সচেতন থাকবে এবং গণতন্ত্রের জন্য এটা প্রয়োজন। কিন্তু এতে অস্থির হওয়ার বিষয় নয়, কারণ যে কোনো জায়গায় যে কোনো ঘটনা ঘটুক, আমরা সাথে সাথে কিন্তু সেখানে কানুন, আমাদের আইন সেখানে পৌঁছে যাচ্ছে। আমাদের আজকে যদি সুশাসন ও প্রশাসনিক সংস্কারের কথা আমরা বলি, আমরা একটা উজ্জ্বল দৃষ্টান্ত সারা ভারতবর্ষের মধ্যে আমরা রেখেছি। নরেন্দ্র মোদীজির রিফর্ম এক্সপ্রেস একটা কথা বলেছে, সেই রিফর্ম এক্সপ্রেসে কি বলেছেন, ডিরেগুলেশন অ্যান্ড কমপ্লায়েন্স, সেই কমপ্লায়েন্স রিডাকশন, যে পুরনো যেসব আইনগুলো আছে সেগুলোকে আস্তে আস্তে করে স্ক্র্যাপ করতে হবে। আমরা 2 বছর পর গত 2 বছর আমরা সারা ভারতবর্ষের মধ্যে প্রথম আমরা হয়েছি বন্ধুগণ। এবং মাননীয় প্রধানমন্ত্রীজি চিফ সেক্রেটারি মহোদয়কে বলেছেন
যে ওখানে পিপিটির মাধ্যমে কিভাবে এটা সম্ভব হলো, ত্রিপুরার মতো একটা জায়গায় কিভাবে সম্ভব হলো। এবং উনি বলেছেন অন্যান্য বড় বড় রাজ্যগুলোকে, अगर त्रिपुरा जैसा एक राज्य अगर कर सकता है तो आप लोग इतना बड़ा बड़ा राज्य क्यों नहीं कर पाओगे। তো আমাদের জন্য এগুলো ইন্সপিরেশনের বিষয় বন্ধুগণ। আজকে স্টেট সাপোর্ট মিশন, সেখানে নীতি আয়োগ আমাদের কি বলছেন, ফ্রন্ট রানার স্টেট হিসাবে ডিক্লেয়ার করেছেন। গত 8 বছরে বিভিন্ন ক্ষেত্রে যেসব উন্নয়ন আমরা করেছি, দেখা গেছে আঞ্চলিক পর্যায়ে এবং ন্যাশনাল লেভেলে 350টারও আমরা পুরস্কৃত হয়েছি, আমরা প্রাইজ পেয়েছি। আমার সরকার পোর্টাল, আমরা এটা যখন প্রথম মুখ্যমন্ত্রী হই সেটা শুরু করেছে, এতে করে বিভিন্ন জায়গায় গ্রামীণ এলাকায় তারা যাতে সময়ের টাইমলাইনের মাধ্যমে তাদের সমস্যাগুলো, কোথাও রাস্তা খারাপ, কোথাও ড্রেন খারাপ, ফটো তুলে আপলোড করলে এবং 100% সেটা সাকসেস হয়েছে। আমি প্রায় সেই কথাগুলো আমি বলি এবং সেগুলো নিয়ে আমরা আরও নতুন কিছু করা যায় কিনা, ইনোভেটিভ কিছু করা যায় কিনা, আমি ডিএম সাহেবকে বলবো আরও কিছু করা যায় কিনা। গত বছর আমাদের 30,000 কোটি টাকার আমাদের লগ্নি হয়েছে এবং এর মধ্যে 8,000 কোটি টাকার অলরেডি গ্রাউন্ডেড হয়েছে ত্রিপুরাতে। আমি প্রায়শই বলি যারা মৌ হয়েছে ঠিকই, কিন্তু মৌ হয়েছে এতে করে আমাদের কর্মসংস্থানের সুযোগ হচ্ছে, নতুন নতুন প্রোডাকশন হচ্ছে, জিএসডিপি বাড়বে, আমাদের পার ক্যাপিটা ইনকাম সেকেন্ড হাইয়েস্ট এখন নর্থ ইস্টার্ন জোনের মধ্যে। ত্রিপুরা একটা ছোট রাজ্য সারা ভারতবর্ষের মধ্যে, থার্ড স্মলেস্ট স্টেট। তারপরও আমরা এখন, আগে আমার মনে আছে যখন আমরা বাইরে পড়াশোনা করতাম, ত্রিপুরা সে আয়ে হোক, ত্রিপুরা কাহা হ্যাঁ, আসাম মে কে বাংলাদেশ মে। এখন কিন্তু এই জায়গায় নেই, ত্রিপুরার জায়গায় আছে। এই বিষয়গুলো আজকে চলে এসছে। কিছুদিন আগে মন কি বাত অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীজি দেখিয়েছেন আমাদের যে সারিন্দা বাজান সমদেব বর্মা মহোদয়, এবং আমি ওনাকে পুরস্কৃত করেছিলাম এই রবীন্দ্র ভবনে, এবং এত সুন্দর করে গান করেন মাননীয় প্রধানমন্ত্রীজি সেটাকে পিক করেছেন, এবং করার পরে আজকে এই মন কি বাত অনুষ্ঠানে ওনার নাম সারা পৃথিবীতে মানুষ জেনেছে। এই সারিন্দা আমাদের জনজাতির বাদ্যযন্ত্র, এবং সেটাকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে। তো সেইভাবে আমাদের যে কালচার, ত্রিপুরার কালচার মানুষ এখন জানতে পারছে। এই যে জিআই ট্যাগ মিলে প্রায় 4টার মতো জিআই ট্যাগ আমরা পেয়েছি। এর আগে কুইন আনারস, আমাদের জনজাতিদের ঋষা পাসরা, আমরা এখানে কিছুক্ষণ আগে আমরা সুতো দিয়েছি, ওনাদের এই যে ঋষা এবং পাছড়া বানায়, এটা জিআই ট্যাগ। মাতাবাড়ির যে পেরা, সেটাও কিন্তু জিআই ট্যাগ পেয়েছে। একের পর এক ত্রিপুরার যে সমৃদ্ধ ঐতিহ্য, সংস্কৃতি এবং তার যে স্বকীয় ব্যবস্থা, সেইগুলো মানুষ জানতে পারছে। বন্ধুগণ, আমি সবচেয়ে বেশি খুশি যে ত্রিপুরার যে শিক্ষা সাক্ষরতার যে হার, আমরা 3rd পজিশনে আমরা আছি এখন। আমরা তৃতীয় রাজ্য, 3rd পজিশন না, তৃতীয় রাজ্য মিজোরাম এবং গোয়ার পরে, সেখানে 95.6% ত্রিপুরা আজকে সাক্ষরতার দিকে আজকে 3rd পজিশনে রয়েছে। কিন্তু আমরা যদি গোয়া বা যদি আমরা মিজোরামের কথা বলি, পপুলেশনের অনুযায়ী ত্রিপুরা অনেক বেশি। অর্থাৎ আগে যেন খালি স্বাক্ষর করলো এরকম না, অনেকগুলো ইউনেস্কোর যে ক্রাইটেরিয়া আছে, অনেক কিছু পরে সেখান থেকে তাদেরকে দেওয়া হয় সাক্ষরতা কদ্দূর। 95.6% মানে 100% বলা হয়। ইউনেস্কো বলছে যে 95% থাকলেই হবে। সেই জায়গায় আজকে কিন্তু ত্রিপুরা একটা বিশেষ একটা জায়গার মধ্যে আমরা চলে আসছি। আজকে যারা স্টুডেন্টরা আছে, আমি তাদেরকে বলবো যে যারা টিচাররা আছেন, শিক্ষা এমন একটা জায়গা যে শিক্ষা ছাড়া কিচ্ছু হবে না। যার যত বেশি জ্ঞান সমৃদ্ধ হবে, তত বেশি মানুষ সামনের দিকে। আগের আমাদের এই পৃথিবীটা তাদের কাছেই থাকবে যাদের কাছে জ্ঞান যত বেশি থাকবে। স্বামী বিবেকানন্দজি কি বলেছেন যে মানুষের অন্তর্নিহিত যে পূর্ণতার বিকাশই হচ্ছে শিক্ষা। তো শিক্ষাকে ইউ আর ইনবিল্ট, তোমার মধ্যে সব কিছু আছে, কিন্তু সেটাকে এক্সপ্লোর করার যে দায়িত্ব সেটা নিজে করতে হবে। এবং শিক্ষকরা বলতে হবে যে তোমার এই যে বিষয়গুলো আছে ভালো করে তোমরা নিজেদেরকে চিন্তা করো, ভাবো। এবং তার জন্য আমরা অনেক এই স্কুল এডুকেশন থেকে আমরা অনেক কিছু করেছি। নতুন বিদ্যালয় ভবন নির্মাণ তো করেছি, স্মার্ট ক্লাস করেছি, আইসিটি ভিত্তিক শিক্ষা, টিঙ্কারিং ল্যাব এবং দক্ষতামূলক শিক্ষা, কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়, মিশন মুকুল, নিপুণ ত্রিপুরা, বিদ্যাসতী কর্মসূচি, সেইগুলো এত ভালোভাবে সেটা এখানে বাস্তবায়িত হচ্ছে। আমাদের জনজাতিদের শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক, অর্থনৈতিক, সেটার মধ্যে আমরা সবচেয়ে বেশি জোর দিয়েছি বন্ধুগণ। শুধুমাত্র জনজাতিদের যে বিভিন্ন স্কিম আমাদের ন্যাশনাল লেভেলে বা আমাদের স্টেট লেভেলে
সেটাকে দেখার জন্য অন্য কোনো কাজ নেই। একজন টিসিএস মর্যাদাপন্ন এই ধরনের অফিসার আমরা সাব ডিভিশনাল লেভেলে দিয়েছি, ডিস্ট্রিক্ট লেভেলে দিয়েছি। তার কাজ হচ্ছে জনজাতিদের যে কোনো বিষয়, কারণ অফিসে যখন ঢুকে বুঝতে পারে না কার কাছে যাবে, ও বলছে ওখানে যাও, কিন্তু আমরা দিয়েছি ওনাদেরকে ক্যাবিনেটের ডিসিশন নিয়ে আমরা শুধু জনজাতিদের কাজের জন্য তাদেরকে আমরা নিয়োজিত করেছি। বন্ধুগণ, আমরা চাই এখানে শিক্ষায় তারা উন্নয়ন হোক, উন্নত লাভ করুক। আমরা ইএমআরএস একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল ত্রিপুরাতে 21টার মতো অলরেডি স্যাংশন হয়ে গেছে, 12টা শুরু হয়ে গেছে, 6টা এই বছরই কমপ্লিট হবে, আর বাকিগুলো আগামী 2 বছরের মধ্যে কমপ্লিট হবে। আরও 15টা যাতে একলব্য মডেল রেসিডেন্সিয়াল ত্রিপুরাতে হয়, তার জন্য আমি দিল্লিতে গিয়ে দাবি করে এসেছি বন্ধুগণ, যাতে করে, কারণ এত বাইরের থেকে ফ্যাকাল্টি আসছে এবং ভারতবর্ষকে যে তার যে ঐতিহ্য সেটাকে রেখে সেখানে লেখাপড়া হয়। ফ্যাকাল্টিগুলো আমি বিভিন্ন জায়গায় গেছি, প্রায় 3-4টের মধ্যে আমি বহু জায়গায় গিয়ে ইনোগ্রেশন করেছি। এবং যখন এই বাকি যে 15টা যখন কমপ্লিট হবে, তাতে করে আমাদের যে প্রায় 10,000-এর মতো যারা জনজাতিরা আছেন ছেলেমেয়েরা, তাদের কিন্তু উপকৃত হবেন। বন্ধুগণ, স্মার্ট ক্লাসরুম আমরা 100টি যে সরকার পরিচালিত আছে সেখানে স্মার্ট ক্লাস আমরা জনজাতি হোস্টেলগুলোর মধ্যে আমরা স্টার্ট করেছি। আমবাসা, কাঞ্চনপুর, করবুকে 3টি আশ্রম স্কুল করেছি। 2018-19 থেকে এখন পর্যন্ত 32টি নতুন হোস্টেল আমরা নির্মাণ করেছি। 40টি আরও জনজাতি হোস্টেল নির্মাণাধীন রয়েছে, এর মধ্যে আরও 19টি অলরেডি তার কাজ এর মধ্যে শুরু হবে। হোস্টেল নেই এগুলো বিরোধী দলের থেকে প্রায়ই বলেন বা অন্যরাও বলেন। আমি বলবো যে আমরা যেভাবে জনজাতিদের উন্নয়নের জন্য বারবার আমি বলছি, জনজাতিদের উন্নয়ন আমাদের কাছে মানে সর্বাগ্রে, আমরা সেটার উপর জোর দেই। আমরা এর মধ্যে আমরা দেখেছি গ্রাম উন্নয়ন প্রধান ভিত্তি উন্নত সড়ক যদি না থাকে গ্রামের, এখন আপনারা দেখুন এর মধ্যে এই প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় PMGSY 1 ফার্স্ট পেজে 4,653 কিলোমিটার রাস্তা নির্মাণ হয়েছে। আর এই 2 এবং 3 PMGSY-এর মধ্যে 26-27 অর্থ বছরে আরও 500 কিলোমিটার গ্রামীণ সড়ক নির্মাণ হবে। বন্ধুগণ, জল জীবন মিশন আগে কত ছিল? সেখানে প্রায় 3.26% শুরু হয়েছিল, আর সেই জায়গায় আজকে 86% আমরা নলসে জল জীবন মিশন আমরা শুরু করেছি। মানুষের জলের প্রয়োজন, জলের ব্যবস্থা। আমি জানি কিছু কিছু জায়গায় সমস্যা হচ্ছে, কারণ আমাদের যে টাকা দিল্লির থেকে আসার কথা সেখানে একটা যে কোনো কারণে হোক একটা বাধা প্রাপ্ত হয়েছি। তো এখানে অনেকে বলছেন যে পয়সা না পেলে এই হবে সেই হবে। আমরা আছি তো, ভাববার কিচ্ছু নেই। তো সব জায়গায় আমরা বারবার দিল্লির সাথে কথা বলেছি, এর মধ্যেই সেই টাকাটা রিলিজ হবে এবং তাদের সেই টাকাটা পাবে। প্রধানমন্ত্রী আবাস যোজনার কথা যদি বলি, এখন পর্যন্ত 3,76,000-এর উপরে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ আমরা সেটা পেয়েছি, এবং তার মধ্যে 3,73,000-এর উপরে অলরেডি নির্মাণ সম্পন্ন হয়েছে। এবং আপনারা শুনে খুশি হবেন, এই যে 85% 2022-এর পরে কিন্তু নির্মাণ হয়েছে, মানে 22-এর পর থেকে আরও বেশি নির্মাণ হয়েছে। PM কিষাণ সম্মান নিধির কথা যদি বলি, এখানে প্রথম কিস্তির থেকে 12তম কিস্তি পর্যন্ত কত পেয়েছে ত্রিপুরা? 977,89,00,000। তাই এই টাকাগুলো কোথায়? আমাদের যারা কৃষকরা আছেন, রিভলভিং কীভাবে করছে সমস্ত ত্রিপুরার গ্রামীণ এলাকায়, এত টাকা মাননীয় প্রধানমন্ত্রীজি মাঝখানে বোতাম টিপে উনি দিচ্ছেন। মাঝখানে কোনো দালালের, আগে তো আমরা দালাল দেখতাম, ওদের সময় তো দালাল আমরা দেখেছি। এবং 20 জুন 2026-এ উনি 23তম কিস্তি যখন দেন, ত্রিপুরার খাতে 43,32,00,000 টাকা পেয়েছে। নারীরা এখানে আছেন, আমি সব জায়গায় যখন যাই বেশিরভাগ জায়গায় নারীরা, আমরা মহিলারা দেখি 50% আমাদের পপুলেশন, কিন্তু ত্রিপুরা সরকার মহিলাদের জন্য আমরা এত তাদের উপর জোর দিয়েছে। 33% আমরা রিজার্ভেশন দিয়েছি মহিলাদের জন্য। আমরা 1% মহিলাদের নামে যদি দেখা যায় কোনো জমি নিয়েছে, তার জন্য 1% তাকে সাবসিডি দেওয়া হচ্ছে। সাবসিডি না, তাকে কম দিতে হয়। এখানে নবম শ্রেণীর যারা ছাত্রীরা আছেন তাদের মধ্যে আমরা সাইকেল বিতরণ, মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা, স্কুটি প্রদান, উচ্চশিক্ষায় যারা পড়াশোনা করছেন, আমি মুখ্যমন্ত্রী যখন হই তাদেরকে সমস্ত কিছু ফি আমি করে দিয়েছি, কোনো পয়সা দিতে হবে না। যারা কর্মজীবী মহিলা আর আছেন তাদের আবাসন, নারী সুরক্ষার জন্য যা যা প্রয়োজন তাদের ট্রেনিং আমরা দিচ্ছি। এতে করে প্রায় আমরা দেখছি যে ত্রিপুরাতে সবচেয়ে বেশি যেটা আমাদের মানে লাভবান সেটা হচ্ছে SHG গ্রুপ। আমরা লাখপতি দিদি, মাননীয় প্রধানমন্ত্রী যে ড্রিম প্রজেক্ট লাখপতি দিদি,
আমরা টার্গেট করেছিলাম 1,18,000, আর সেই জায়গায় আজকে 1,08,000 হয়ে গেছে, অর্থাৎ 95% লাখপতি দিদি এখানে হয়ে গেছে। মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনা, এই সরকার মানুষ বান্ধব, মানব বান্ধব, এইগুলোর মধ্যে আপনারা দেখতে পাবেন মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনা, মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা, ICDS কর্মসূচির মাধ্যমে মাদার আর চাইল্ডের তাদের জন্য কি করা যায় তার জন্য ব্যবস্থা রওয়া হয়েছে। কিছুদিন আগে আপনারা দেখেছেন অনেকগুলো প্রাইজ, গত বছরও আমরা পঞ্চায়েতে 60-60টা প্রাইজ পেয়েছি ন্যাশনাল লেভেলে। এবার আমরা সিপাহীজলা জেলা পরিষদ দেশের সেরা জেলা পঞ্চায়েত হয়েছে। কাঞ্চনবাড়ি পঞ্চায়েত কুমারঘাট, ঊনকোটি জেলায় স্বাস্থ্যসম্মত পঞ্চায়েত হিসাবে ঘোষিত হয়েছে। বৈকুণ্ঠপুর পঞ্চায়েত যৌথভাবে তৃতীয় সেরা মহিলা বান্ধব পঞ্চায়েত হয়েছে। পশ্চিম ত্রিপুরা জেলার বিজয়নগর গ্রাম পঞ্চায়েতে গভর্নেন্স পুরস্কার সেখানে পেয়েছে এবং সিলভার অ্যাওয়ার্ড পেয়েছে। আর স্বাস্থ্যের কথা যদি বলি বন্ধুগণ, আগে কথায় কথায় মানুষ বাইরে চলে যেত, আজকে 80% রেফার বন্ধ হয়ে গেছে। মানুষের প্রয়োজন হয় না, সব কিছু আমাদের ত্রিপুরাতে হচ্ছে। আমি যখন প্রথমে আটকে উঠলাম, যখন আমাকে সেই ডাটাটা দিল যে 80% আজকে ত্রিপুরার থেকে রেফার, আমি বারবার ক্রস চেক করলাম। অর্থাৎ ত্রিপুরাতে এত সুন্দরভাবে এখন ডিস্ট্রিক্ট লেভেলেও যাতে শক্তিশালী হয়, সাব ডিভিশন লেভেলেও যাতে শক্তিশালী হয়, আমরা কমিউনিটি হেলথ সেন্টারেও যাতে মানে সেই সুবিধা থাকে, আমরা সেই চেষ্টা করছি যাতে রেফার কম হয়। তো সেই জায়গায় আমরা এই শুধু কাজ করছি। যারা এইমসের সাথে আমরা মৌ করেছি, অনেক পেশেন্ট আছে কথায় কথায় বাইরে যায়, আমি বললাম যে না, তাদেরকে এখানে বসে টেলিকনসালটেশনের মাধ্যমে পেশেন্ট থাকবে, পেশেন্ট পার্টি থাকবে, ডাক্তারবাবু যিনি এই পেশেন্টকে দেখছেন উনিও থাকবেন, আর ওনার কেস শিট আমরা এইমসের মধ্যে স্লট নিয়ে তাদের কাছে আমরা পাঠিয়ে দিই। তারাও যখন কি কি ট্রিটমেন্ট হচ্ছে সেইগুলো সম্পর্কে জানছে। দেখুন বসে তারা কিন্তু সব বুঝতে, যদি বলে না আপনারা ট্রিটমেন্ট ঠিক করছেন আর দুটো ওষুধ পাল্টাতে হবে, দেখা যায় আমাদের ডাক্তারবাবুরা যে কাজ করছেন ঠিকই করছেন, এতে করে 5,000 টাকা করে এক একটা টেলি কনসালটেশনে দিতে হয়। আমরা বললাম আমরা সেই টাকা দেবো, আমরা 5,000 টাকা করে আমরা সেটা দিচ্ছি। এখানে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে আপনারা দেখেছেন কিডনি ট্রান্সপ্লান্ট, 9টা কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে। যারা দিয়েছেন তারাও ভালো রয়েছেন এবং যারা পেয়েছেন তারাও ভালো আছেন। আমরা সেখানে আজকে আমরা ভাবছি যে আগামী দিন আরে ড্রিম দেখতে হবে, স্বপ্ন দেখতে হবে। আমরা এখানে কেন না লিভার ট্রান্সপ্লান্ট হবে না, এখানে কেন না হার্ট ট্রান্সপ্লান্ট হবে না, এইভাবে আমাদের এখানে আজকে আমাদের সময়ে মাত্র 11টা থেকে 13টা আমাদের MBBS সিট ছিল। এখন ত্রিপুরাতে কত MBBS-এর সিট? 550টা। BDS-এর সিট একটা ছিল, আজকে সেখানে আমাদের 63টা সিট হয়েছে বন্ধুগণ শুধু ত্রিপুরাতে। আজকে এখানে আয়ুর্বেদিক কলেজ আমরা তৈরি করছি, এখানে তেপানিয়াতে উদয়পুরে আমাদের হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ তৈরি করছি আমরা রেন্টার্স কলোনিতে। একের পর এক এতগুলো ANM GNM স্বাস্থ্যক্ষেত্রে তো বিরাট উন্নত হয়েছে। আমি বারবার বলছি যে নতুন একটা, যেহেতু আমাদের কম্পিটিশন চলে এসছে, সেই জায়গায় আজকে কর্পোরেট স্টাইলে যেন হসপিটাল হয় সেই চিন্তাভাবনা আমরা করছি। কিছুদিন আগে আপনারা দেখেছেন জ্যাকসন গেটের সামনে কাছারিপট্টি, সেখানে 50 বেডের একটা নতুন স্টাইলে আমরা এখানে হসপিটাল করেছি। আপনারা যদি কেউ না গিয়ে থাকেন তাহলে দেখবেন। ডেন্টাল কলেজে গেলে এত সুন্দর একটা কলেজ ত্রিপুরাতে হতে পারে ভাবা যায় না। আরও 202 কোটি টাকা আমরা পেয়েছি। আমরা ডি অ্যাডিকশন সেন্টারের জন্য বিভিন্ন জেলার মধ্যে 8টা ডি অ্যাডিকশন সেন্টার 20 কোটি টাকা করে আমরা খরচ করছি। 2-3টা অলরেডি কাজ শুরু হয়ে গেছে, আমি ভূমি পূজনও করেছি। রিহ্যাবিলিটেশন সেন্টারের জন্য বিশ্রামগঞ্জে, সেখানেও আমরা ডোনার থেকে পেয়েছি। আজকে ডেন্টাল কলেজ প্লাস হোস্টেল সেগুলো হচ্ছে এখানে। একের পর এক আমরা সেই কাজগুলো করছি। সুপার স্পেশালিটি প্রায় 9টার মতো শুরু হয়েছে, আরও 5-6টা আরও নতুন আমরা স্টার্ট করব। এখানে আমরা এই বিলুনিয়ার মাদার অ্যান্ড চাইল্ডের উইং চালু হয়েছে এবং GBP হাসপাতালে মাদার অ্যান্ড চাইল্ডের সেখানেও ডোনার থেকে আমরা টাকা পেয়েছি এবং কাজও শুরু হয়েছে। আমি নিয়মিত সেখানে দেখছি সময়ের মধ্যে যেন সেই কাজ হয়। আমি আশা করি যে এইভাবে আমাদের সরকার যে কাজগুলো করছে সেই কাজগুলো মানুষ বুঝতে পারছে যে এই সরকার বসে থাকার সরকার নয়। সারাক্ষণ ধরে আরও যদি আমি বেশি বলি তাহলে শেষ করা যাবে না। তবে আমি আজকের এখানে মাননীয় প্রধানমন্ত্রীজি যে বলছেন যে 2047-এর মধ্যে আমাদের বিকশিত ভারত করতে হবে, অর্থাৎ ডেভেলপ কান্ট্রি করতে হবে। ডেভেলপ কান্ট্রি তখনই হবে যখন ডেভেলপ স্টেট হবে। তো ত্রিপুরাও 2047-এ বিকশিত ত্রিপুরা আমরা সেইভাবে আমরা তার প্ল্যান আমরা বানিয়েছি।
তার রোড ম্যাপ আমরা বানিয়েছি, সেটাও আমরা সাবমিট করেছি। সাবমিশনের ক্ষেত্রেও আমরা 5th পজিশনে সারা ভারতবর্ষের মধ্যে। আজকে এখানে যারা উপস্থিত রয়েছেন সবাইকে আমি হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়।